সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গে একজনের মৃত্যু, শনাক্ত 2। সতর্ক হলে প্রতিরোধ সম্ভব বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের দিকে, জোয়ারে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত, সারা দেশে নৌযান চলাচল বন্ধ। ঢাকায় মসজিদে খুনের পর মরদেহ 6 টুকরো, ইমাম আটক। পরকীয়ার জেরে হত্যা বলছে র্যাব। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, মুশফিকের শতক। ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 2 জন। রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে দেশে চীনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। চিকিৎসক ও নার্স সহ জরুরি কাজে নিয়োজিতরা প্রথমে এই টিকা পাচ্ছেন। ভারতের পর এবার বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইক্রোসিস দেখা দিয়েছে। করোনা থেকে সুস্থ হওয়া 3 জনের শরীরে শনাক্ত হয়েছে এই ছত্রাক। তারা ভর্তি ছিলেন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে। তাদেরই একজন 3 দিন আগে মারা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। 65 বছর বয়সী ওই রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনির সমস্যা ছিল। বাকি 2 জন, একজন তো আমাদের আছে, সেটাও আমরা সবগুলো উপাদানই আছে মিউকর মাইক্রোসিসের মতো, কিন্তু এখনো পর্যন্ত কালচার রিপোর্ট আমরা পাইনি। আমরা ওয়েট করতেছি, কিন্তু আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। কোভিড যতটা সহজ হয়, যতটা কন্টাজিয়াস, এটা কিন্তু কন্টাজিয়াস না, সহজ হয় না। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছত্রাকে আক্রান্তদের চিকিৎসায় ঔষধ তৈরির নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান তিনি। যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদেরকে বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে। আমি ইতিমধ্যেই আমাদের যে মন্ত্রণালয়কে এবং বিভিন্ন ওষুধ কোম্পানিকেও আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ লাগে সেই ওষুধটা জানি এখন থেকে তৈরি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চীনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে রাজধানীর 4টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরে 33টি মেডিকেল কলেজে আগামী 10 দিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে। প্রায় 2.5 লক্ষ ডোজ আছে এবং আগামীতে ইনশাল্লাহ যদি চায়নার সাথে আমাদের এই যে চুক্তিটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেই চুক্তিটা বলবৎ হয়ে গেলে পরে চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, এই জুন থেকেই আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়া প্রায় 15 লাখ মানুষের দ্বিতীয় ডোজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেকেন্ড ডোজ দেওয়া নিশ্চিত হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ভারতে ব্ল্যাক হোয়াইটের পর এবার ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে এ ফাঙ্গাসে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া যায়। ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভেতরে প্রভাব বিস্তার করে বলে একে ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের তুলনায় অধিক ক্ষতিকর বলে দাবি করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধিতে অবহেলা করলে এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিতে পারে। সেই সাথে বাসি খাবার খাওয়া বা বেশি আর্দ্র পরিবেশে থাকলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। দেশে করোনায় আরও 40 জন মারা গেছে। একদিনের মৃত্যুর এই সংখ্যা গত 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে হয়েছে 12,441 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 16,624টি। এতে করোনা শনাক্ত হয় 1,675 জনের। সংক্রমণের হার শতকরা 10.08%। দেশে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে মোট 7,92,196 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,279 জন। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 1 সপ্তাহের লকডাউন। গত 1 সপ্তাহে এই জেলায় সংক্রমণের হার ছিল শতকরা 50% বেশি। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এর প্রভাবে নদ নদীতে জোয়ারের পানি বেড়ে বাংলাদেশের উপকূলের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকি এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া সমুদ্র বন্দরগুলোকে সংকেত বাড়িয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ইয়াস এগুচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে। গতিপথ ঠিক থাকলে বাংলাদেশের উপকূলে এ ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যাতে এই ধারা অব্যাহত থাকলে এটি ভারতের উত্তর উড়িষ্যা এবং তার সংলগ্ন পশ্চিম বঙ্গ উপকূল অতিক্রম করবে। এতে বাংলাদেশের জন্য শঙ্কার তেমন কোনো কারণ থাকবে না। তারপরও সব প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলে। বরিশাল বিভাগে প্রায় ৫,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত। ঝুঁকিপূর্ণ এলাকার ২০ লাখ মানুষকে তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালীতে প্রস্তুত রাখা হয়েছে ৮০৩টি আশ্রয়কেন্দ্র ও ৯,০০০ স্বেচ্ছাসেবী। এদিকে ইয়াসের প্রভাবে কলাপাড়ার লালুয়ায় বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে ১৬টি গ্রাম। বরগুনার নদ নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে, এতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এছাড়া বাইনচটকি, বড়ইতলা ও পুরাকাটা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। খুলনায় মোট ৮১৪টি আশ্রয়কেন্দ্র, ১১৪টি মেডিকেল টিম ও ৫,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় খুলনা ও মোংলায় প্রস্তুত নৌবাহিনীর কয়েকটি জাহাজ। সুন্দরবন সংলগ্ন এলাকা মোরেলগঞ্জ ও শরণখোলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে ৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। তবে মোংলা বন্দরে ১১টি বিদেশি জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সাতক্ষীরা উপকূলে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে শুকনো খাবার, সুপেয় পানি ও মেডিকেল টিম। নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে নিঝুমদ্বীপ ইউনিয়নের 4টি গ্রাম। ভোলার চরফ্যাশনে জোয়ারের পানিতে প্লাবিত কুকরিমুকরি, ঢালচর ও চরপাতিলা সহ বেশ কিছু নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশ বান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে টিএসসির স্থাপত্য সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপমণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার সম্প্রতি টিএসসির ১৯৬০ সালে স্থাপিত ভবন আধুনিকায়নের উদ্যোগ নেয়। বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নেবে, অন্য দেশ কি বলল তা একেবারেই অপ্রাসঙ্গিক। এর আগে সোমবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেন। রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে এক পোশাক কর্মীর ৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ওই মসজিদের ইমাম আব্দুর রহমানকে। ওই ইমাম ও আজহারুলের স্ত্রীর পরকীয়ার জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা র্যাবের। ঢাকার দক্ষিণখান সর্দার বাড়ি মসজিদের ইমাম আব্দুর রহমান, তার কাছে আরবি পড়ত পোশাক কর্মী আজহারুল এবং তার শিশু সন্তান। এ সুযোগে আজহারুলের বাসায় যাতায়াত ছিল আব্দুর রহমানের। ওই ইমাম ও আজহারুলের স্ত্রীর মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে এমন সন্দেহে স্ত্রী ও সন্তানকে টাঙ্গাইলে পাঠিয়ে দেন আজহারুল। গত ১৯ মে আব্দুর রহমানের সাথে দেখা করতে আজহারুল মসজিদে গেলে কথা কাটাকাটি হয় দুজনের। এক পর্যায়ে আজহারুলকে হত্যা করে ইমাম। টুকরো টুকরো করে মরদেহ ঢুকিয়ে রাখে মসজিদের সেপটিক ট্যাঙ্কে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। ইমাম আব্দুর রহমান যেটা বলেছেন যে তার ভিকটিম এসে তাকে ভয়ভীতি দেখিয়েছে এবং বলেছে যে তার স্ত্রীর দিকে তার একটা কুদৃষ্টি ছিল, কুনজর ছিল। এইরকম একটা বক্তব্যের প্রেক্ষিতেই তার সাথে বাকবিতণ্ডা হয়, যেটা হত্যাকারী স্বীকার করে না, এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটা হাতাহাতি বা ধস্তাধস্তি হয় এবং সেই পর্যায়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। কয়েকদিন ধরে নিখোঁজ আজহারুলের সন্ধানে নামে র্যাব। সন্দেহ হয় সর্দার বাড়ি মসজিদের সিঁড়িতে রক্তের দাগ দেখে।
জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মসজিদের ইমাম আব্দুর রহমান। হত্যাকারী যেটা বলেছেন যে লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাস্টটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। যেটা বলেছেন যে মসজিদেরই তার যে শয়ন কক্ষ, সেখানে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন এবং এরপরে উনি আবার কক্ষ সুন্দরভাবে পরিষ্কার করে আলামত বিনিষ্ট করার চেষ্টা করেছেন। আব্দুর রহমানকে আটকের সময় হত্যাকাণ্ডে ব্যবহার করা 3টি ছুরি উদ্ধার করা হয়। নিহত আজহারুলের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদই করব। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে জয়ে 103 রানে। লঙ্কানদের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয়, আর এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করে স্বাগতিকরা করে 246 রান। বৃষ্টি আইনে লঙ্কানদের টার্গেট দাঁড়ায় 40 ওভারে 245 রান। তাদের ইনিংস শেষ হয় 9 উইকেটে 141 রানে। ম্যাচ সেরা মুশফিকুর রহিম এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও একবার মুশফিক বোঝালেন কেন তাকে মিস্টার ডিপেন্ডেবল বলা হয়। দলের চরম বিপর্যয়ের দিনে অনেকটা একাই ব্যাট হাতে লড়াই করে গেলেন মুশফিকুর রহিম। বৃষ্টির কারণে 2 দফায় অপেক্ষার পর 114 বল খেলে 6টি বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। নিজের ওয়ানডে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন 125 রান করে। এরই সাথে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে 2-এ উঠে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অথচ এদিন টস জিতে ব্যাটিং নামা বাংলাদেশ শুরুতে ধুঁকতে থাকে। ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর 7 ঘরে ফেরেন 2 অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলের সংগ্রহ তখন মাত্র 15 রান। মাত্র 74 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে 5ম উইকেটে 87 রান যোগ করেন মুশফিক। মাহমুদুল্লাহ 41 রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মুশফিকুর রহিম। নিজের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করেন মিস্টার ডিপেন্ডেবল। শেষ দিকে দ্রুত 3 উইকেট হারানোয় 11 বল বাকি থাকতে 246 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে অভিষিক্ত শরীফুলের প্রথম শিকার হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। শেষ পর্যন্ত সাকিব, মিরাজ আর মুস্তাফিজের বোলিং দাপুটে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। সাবরিনা সিরাজ, দীপ্ত স্পোর্টস। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন দেশে অবৈধ হলেও এই মুদ্রাকে কেন্দ্র করে গড়ে উঠছে অসাধু চক্র। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই সহ বিভিন্ন দেশ থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু হিসাব রাখা যাবে একটি ডিজিটাল মুদ্রার। এমন মুদ্রার অস্তিত্ব কেবলই ভার্চুয়াল বা অনলাইন দুনিয়াতে। ব্লকচেইন প্রযুক্তির এমন একটি জনপ্রিয় পণ্যের নাম বিটকয়েন। 2008 সালের শেষের দিকে জাপানের নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন, যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনও অজানা। 2013 সালে এই মুদ্রার দাম প্রতিটি 8 লাখ টাকা ছাড়ালে জনপ্রিয় হতে শুরু করে। চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্বে এই মুদ্রার বেচাকেনা শুরু হয় প্রতিটি 30 লাখ টাকার বেশি দামে। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল এই মুদ্রা বাংলাদেশে এখনও অবৈধ। তারপরও বাংলাদেশে বিটকয়েনে লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে প্রায়ই। বিদেশে অর্থ পাচারের জন্য কালো টাকার মালিকরা বিটকয়েন বেছে নেন। বিটকয়েনের মাধ্যমে যে মানি ট্রান্সফারটা হচ্ছে বা মানি ট্রানজ্যাকশন হচ্ছে, লেনদেন হচ্ছে, এখান থেকে বাংলাদেশ ব্যাংক কোনো রাজস্ব পাচ্ছে না। সো বাংলাদেশ ব্যাংক যেহেতু রাজস্ব পাচ্ছে না, এই জন্য মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আইন শৃঙ্খলা বাহিনী যারাই বিটকয়েন ব্যবসার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারে কাজ করে যাচ্ছে। বাংলাদেশি আউটসোর্সিং মার্কেটিংয়ের আড়ালেও অবৈধ বিটকয়েন ব্যবসার খোঁজ পায় গোয়েন্দারা। সবশেষ 2 মে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বেসিক বিজ মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমন সহ 12 জনকে আটক করা হয়। বিটকয়েনে অর্জিত লক্ষাধিক ডলারের তথ্য রয়েছে সুমনের ভার্চুয়াল ওয়ালেটে। র্যাবের দাবি, বিটকয়েন ব্যবসার মাধ্যমে 2টি ফ্ল্যাট, প্লট, সুপার শপের মালিকও হয়েছেন সুমন। কয়েন সুমনকে গ্রেফতার করি, তার 11 জন সহযোগী সহ, যে কিনা অনলাইন ব্যবসার আড়ালে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে আসছিলেন। প্রযুক্তিবিদরা বলছেন এই ক্রিপ্টোকারেন্সি বা
ভার্চুয়াল মুদ্রার ব্যবহার থেকে সাবধান থাকতে হবে। যে ক্রিপ্টোকারেন্সিকে ট্র্যাক করা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এসেছে। যেহেতু এখনো পর্যন্ত আমাদের আইনে এটা বিরোধী আছে, কোনো অবস্থাতে উদীয়মান তরুণ উদ্যোক্তা এই বিটকয়েন বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে আসাটা ঠিক নয়। কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবি দেওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব। এর সাথে ভিসার মেয়াদও আগামী 2 জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে নিজ নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন অনেক প্রবাসী। তাদের জন্য বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিল দেশটি। চট্টগ্রামে মাহমুদা খাতুন মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত জানতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCRকে চিঠি দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, বাবুল আক্তারকে গায়ত্রীর দেয়া 2টি বই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠাতে শিগগিরই আদালতে আবেদন করা হবে। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে পাঁচলাশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা। সে মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন বাবুল আক্তার। মাদারীপুরে ঈদের দিন ইসমাইল হোসেন ইমন নামে একজনকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের কথিত প্রেমিকা সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান। গত 15 মে BCS পরীক্ষার্থী ইমনের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এবারে দেশের বাইরের খবর। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিং অং লাইং। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনা ভাষার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মিং অং লাইং এই সংশয় প্রকাশ করেন। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, মিয়ানমারের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে না। রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ভারতে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে 1 মিনিটের মধ্যে করোনা শনাক্ত যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহারের প্রাথমিক অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। ভারতে 40 দিন পর সোমবার দৈনিক করোনা শনাক্তের সংখ্যা নেমে আসে 2 লাখের নিচে। এদিন আক্রান্ত হয় 1,95,000-এর বেশি, মারা গেছে 3,498 জন। নিজেদের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছে ভারত বায়োটেক। সিঙ্গাপুরের গবেষকদের উদ্ভাবিত 60 সেকেন্ডের মধ্যে করোনা শনাক্তের অত্যাধুনিক যন্ত্র প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত করে এই যন্ত্র। সংক্রমণ বাড়ায় জাপানে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান।
মহামারী মোকাবিলায় 14 জুন পর্যন্ত বিদ্যালয় বন্ধের পাশাপাশি করোনা সতর্কতার মাত্রা 3 স্তর পর্যন্ত বাড়িয়েছে তাইওয়ান। এছাড়া সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। আবারও খেলার খবর। আর্চারি বিশ্বকাপে অংশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। সকালে সুইজারল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছায় তারা, তবে দলের সদস্যরা এখনই বাড়ি ফিরতে পারছেন না। করোনা পরিস্থিতির কারণে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামের আর্চারি ট্রেনিং একাডেমিতে 14 দিনের কোয়ারেন্টিনে থাকবেন তারা। 12 সদস্যের দল নিয়ে এবার বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। পুরুষ ও নারী একক বা দলগত ইভেন্টে না পারলেও রিকার্ভ মিশ্রতে শেষ পর্যন্ত টিকেছিলেন বাংলাদেশের 2 প্রতিযোগী রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শেষ পর্যন্ত রূপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গে একজনের মৃত্যু, শনাক্ত 2। সতর্ক হলে প্রতিরোধ সম্ভব, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের দিকে, জোয়ারে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত, সারা দেশে নৌযান চলাচল বন্ধ। ঢাকায় মসজিদে খুনের পর মরদেহ 6 টুকরো, ইমাম আটক, পরকীয়ার জেরে হত্যা বলছে র্যাব। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, মুশফিকের শতক। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলরেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যোগ দেওয়ার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।